আসসালামু আলাইকুম। আমি সানজিদা পারভিন, প্রভাষক, ভূগোল বিভাগ, মাতোয়াল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের সরকার কর্তৃক নির্ধারিত যে সিলেবাস আমরা সেটা শুরু করেছি অলরেডি। আমরা পৃথিবীর গঠন অর্থাৎ ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করেছি। তো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, সেক্ষেত্রে আমরা কিছুটা আলোচনা আমরা এগিয়ে নিয়েছি। তো এখন আমরা পৃথিবীর গঠন থেকে আসছি, পৃথিবীর গঠন আর এরপরে হচ্ছে ভূমিরূপের পরিবর্তন। তো আমরা পৃথিবীর গঠন থেকে আসছি কিছু প্রশ্ন করবো, প্রশ্ন উত্তর। পৃথিবীর গঠনের প্রশ্ন উত্তর অনেক আছে। পৃথিবীর গঠন সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস করেছি, যে পৃথিবী কীভাবে ধারাবাহিকভাবে আমরা বর্তমানে এই প্রেক্ষাপটে পৃথিবীটা আসছে, এটা নিয়ে আমরা অনেকগুলো ক্লাসই মোটামুটি করেছি। তোমাদেরও আমার ধারণা তোমাদের এই সম্পর্কে যথেষ্ট গোছানো ধারণা আছে। তো আমরা আজকে আলোচনা করব আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমি লিখেছি যে পৃথিবীর গঠনের যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা আমাদের সময়ের মধ্যে যে কয়টা পারি আমরা সৃজনশীল প্রশ্ন আমরা কীভাবে পড়বে বা তার উত্তর সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো সৃজনশীল প্রশ্ন তো আমাদের উদ্দীপক দেওয়া থাকে, সেটার উপর ভিত্তি করে আমাদের সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা নির্ধারণ করা হয়। তো আমি পড়ি সৃজনশীল প্রশ্ন। আমি পৃষ্ঠা নাম্বার 62 পৃষ্ঠা নাম্বার 62 সৃজনশীল প্রশ্ন হচ্ছে। আমি যে 1 নম্বর প্রশ্নটা আলোচনা করছি আজকে। 1 নম্বরটাই করছি কারণ এটা অনেকগুলো বোর্ডে 2018 সালে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড আর সিলেট বোর্ড, 4টা বোর্ডে এসেছে প্রশ্নটা। তো সেই জন্য আমরা এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। উদ্দীপক হচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চলের সেলিম এবং দক্ষিণ পূর্বাঞ্চলের এমিল চাকমা। সেলিম এবং এমিল চাকমা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের পড়াশোনা করে। দুজনের আলাপচারিতা থেকে তাদের বসবাসকারী এলাকার ভূপ্রকৃতির ভিন্নতা সম্পর্কে জানা যায়। অর্থাৎ মধ্যাঞ্চলের সেলিম আর দক্ষিণ পূর্বাঞ্চলের এমিল চাকমা। মধ্যাঞ্চল হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যাঞ্চলের মধ্যে হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, এইগুলো মিডিল পয়েন্টে পড়ে। আর দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে কোনটা পড়ে? এমিল চাকমা দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে চিটং, বান্দরবান এগুলো হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে পড়ে। রাঙামাটি, চিটং, বান্দরবান এগুলো হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে পড়ে। তো এখন এই হচ্ছে এলাকা দুইটা। আমার বলা হচ্ছে এদের ভিন্নতা সম্পর্কে তাদের আলাপচারিতা। তারা দুজনই সেলিম আর এমিল দুজনই ভূগোল বিভাগে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে প্রশ্নের মধ্যে আছে কি? একটা আছে মধ্যাঞ্চল আর একটা আছে দক্ষিণ পূর্বাঞ্চল। এটা কিন্তু মাথায় তোমাদের ক্লিক করাতে হবে যে তোমার এর পরবর্তীতে আমরা আসি। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রমণ্ডল কাকে বলে? আমরা জানি কেন্দ্রমণ্ডল কাকে বলে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে জানবো সেটা। তারপরের প্রশ্ন হচ্ছে বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? ব্যাখ্যা করো। বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় লালমাই পাহাড়ের মাটি লালচে, অর্থাৎ ঢাকার যে হচ্ছে মৃত্তিকাগুলো এগুলো লালচে বর্ণের হয় কেন? এটার ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকে এমিল চাকমার নিজ অঞ্চলের ভূমিরূপ গঠনের কারণ ব্যাখ্যা করো। এমিল চাকমা কোন এলাকার? দক্ষিণ পূর্বাঞ্চলের। দক্ষিণ পূর্বাঞ্চলটা কোন দিকে? চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এগুলো হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের অঞ্চল। তাহলে অর্থাৎ গ নম্বর প্রশ্ন উত্তরে আমাদেরকে ওই এলাকার যে ওই এলাকার যে ভূমিরূপের যে গঠন বা কীভাবে হয়েছে ওই পাহাড় পর্বতগুলো, সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এমিল চাকমা মানে দক্ষিণ পূর্বাঞ্চলের লোক এমিল চাকমা, আর সেলিম হচ্ছে
মধ্যাঞ্চলের। এবার ঘ নম্বর প্রশ্ন আসি। ঘ নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত দুই অঞ্চলের বনভূমির তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল আর মধ্যাঞ্চলের যে বৈশিষ্ট্য ভিন্নতা আছে এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা চলে আসি একটু দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এবং এইগুলো হচ্ছে দক্ষিণাঞ্চলের পাহাড় সমূহ। আর এই পাহাড়গুলো বিশাল পাললিক শিলায় তৈরি কিন্তু। আর বাংলাদেশকে ভূপ্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে বৈচিত্র্যময় এবং অপরূপ করে তুলেছে এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো। আর এছাড়াও এই অঞ্চলের নদীগুলো হচ্ছে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালাং, নাফ, এগুলো সবই হচ্ছে পাহাড়ি নদী। পাহাড়ি এলাকার নদীগুলো বেশ খরস্রোতা, অর্থাৎ এই এলাকার নদীগুলো কিন্তু খরস্রোতা, তাই পানি বিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ফলে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাই বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। খরস্রোতা চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের গায়ে বেশ কয়েকটা উষ্ণ প্রস্রবণ আছে। এই খরস্রোতা নদীর পানি কিন্তু কিছুটা উষ্ণ হয়, একটু গরম গরম প্রকৃতির হয় আর কি। আর এই খরস্রোতা নদীর পানিতে কিন্তু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ চট্টগ্রামের যে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্প সেটা এই খরস্রোতা নদীর কারণেই গড়ে উঠেছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকার বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের মধ্যে পড়ে মধুপুর ও ভাওয়ালেরগড়, উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র, এটা প্লাস্টোসিন দ্বিতীয় বৃহত্তম শহর। এছাড়াও আছে সাম্প্রতিক নাম লালমাই পাহাড়। এগুলো হচ্ছে এই এলাকার মাটিগুলো হচ্ছে তোমার এলাকার মাটি, লালমাই পাহাড়ের মাটি হচ্ছে লাল। আর ক নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডল কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরের একেবারে কেন্দ্রের যে হচ্ছে এই অংশকে কেন্দ্রমণ্ডল বলে। আর কেন্দ্রমণ্ডল একটাই এক কথায় উত্তর দিতে হবে এক লাইনে, যে পৃথিবীর তিনটা ভাগ আছে, তিনটা ভাগের মধ্যে একদম অভ্যন্তরের যে ভাগটা, কেন্দ্রের যে ভাগটা, সেই ভাগটাকে কেন্দ্রমণ্ডল বলা হয়ে থাকে। আর একটু বলা যেতে পারে এই কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এরপরের প্রশ্ন যে বলেছিলাম, বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণের হয় কেন? বরেন্দ্রভূমিটা কোন এলাকায়? বরেন্দ্রভূমিটা হচ্ছে উত্তরবঙ্গের পদ্মা, যমুনার দোয়াব অঞ্চলের মধ্যবর্তী নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই অংশবিশেষ নিয়ে বিশাল বরেন্দ্রভূমি গঠিত হয়েছে। আর এর যে অববাহিকায় এই সর্ববৃহৎ প্লাস্টোসিনকালের উচ্চভূমি, এলাকার ভূমি অসমতল এবং মাটি লাল ও কাঁকরময়। এই বরেন্দ্রভূমি হচ্ছে প্লাবন সমভূমির 6 মিটার অর্থাৎ 20 ফুট থেকে 13 মিটারের উপরে অবস্থিত। এর পশ্চিমে হচ্ছে মহানন্দা আর পূর্বে কর্ত। অর্থাৎ এখানকার মাটিটা লাল কেন সেটা বরেন্দ্রভূমি মূলত কয়েকটা ছোট ছোট কয়েকটা নদীর সমন্বয়ে এই এলাকার যে প্লাবন সমভূমিটা গড়ে উঠেছে বরেন্দ্রভূমি, এর ছোট ছোট কয়েকটা নদীর সমন্বয়ে। এর মধ্যে নদীগুলো হচ্ছে চতুর্শনী নদী, পুনর্ভবা, আত্রাই, যমুনা। পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা এই 4টা অংশে বিভক্ত।
আর পূর্ব দিকে 3টা অংশ হচ্ছে বাংলাদেশের অন্তর্গত। অর্থাৎ মহানন্দা পুনর্ভবার মধ্যবর্তী অপর অংশটাই হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত। বরেন্দ্রভূমি অঞ্চলটা কৃষিকাজের জন্য বেশ উপযোগী। আর এটা মূলত এখানে বইতে এই কথাটা উল্লেখ করা নেই যে বরেন্দ্রভূমির মাটিটা কেন লাল। এটা হচ্ছে ভূ আন্দোলনের সময় এই অঞ্চলটা জেগে উঠেছে। এই জন্য এই অঞ্চল মানে অর্থাৎ ভূ আন্দোলনের সময় যখন হিমালয় পর্বতীয় এলাকা তৈরি হয়, তখন এই এলাকার এই অংশটাও কিছুটা উঁচু হয়ে ওঠে আর কি, এই ভূমিটাও। সেই সময় এই বরেন্দ্রভূমির উৎপত্তি, এই জন্য বরেন্দ্রভূমির মাটিটা লাল মূলত। তারপরের প্রশ্নটা আছে, এরপরে আমরা আরেকটা প্রশ্ন আসি, উদ্দীপকে এমিল চাকমার নিজ অঞ্চলের ভূমিরূপ গঠনের কারণ ব্যাখ্যা করো। এটা হচ্ছে আর কোনোটা না, এটা তোমাদের বইয়ে আছে, বইয়ের 41 পৃষ্ঠা। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এই এলাকাটা অর্থাৎ রাঙামাটির, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে যে পাহাড়গুলো অঞ্চল, এই অঞ্চলটা গঠিত। এই অঞ্চলের বর্ণনাটা 7-8 লাইনে এটা তোমাদের লিখতে হবে। আর তারপরের প্রশ্নটা তো হচ্ছে মধ্যাঞ্চল আর দক্ষিণ পূর্বাঞ্চলের তুলনামূলক ব্যাখ্যা দিতে হবে। এরপরে আমরা আসি আরেকটা প্রশ্নে আসি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 15টার মতো প্রশ্ন আছে, 15টা না 16টা প্রশ্ন আছে। তো এতগুলো প্রশ্ন তো আমরা আলোচনা করতে পারবো না। তো আমরা কয়েকটা প্রশ্ন, 2টার মতো প্রশ্ন আজকে আলোচনা করি। 3 নাম্বার প্রশ্নটা আমি করছি, এটা কয়েকটা বোর্ডে এসছে 2017 সালে। নিশুর বাড়ি সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায় অবস্থিত। সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে সে তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা রয়েছে। অনেকটাই একই ধরনের প্রশ্ন। এখানে বলা হয়েছে মালভূমি কাকে বলে। মালভূমি কাকে বলে? যমুনা নদী অববাহিকায় অবস্থিত। অর্থাৎ প্রথমেই তোমরা যখন উদ্দীপকের প্রশ্নগুলো পড়বে, প্রথমে দেখবে যে প্রশ্নের কোথায় আছে, প্রশ্নের যে অবস্থানটা কোথায়। যে এখানে সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায় সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে গেছে, অর্থাৎ মধুপুর ভাওয়ালের গড়, ময়মনসিংহ। অর্থাৎ এলাকা হচ্ছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই এলাকাটাই। সে তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা দেখতে পাচ্ছে। মালভূমি কাকে বলে? আমাদের প্রথম ক নম্বর যে জ্ঞানমূলক প্রশ্ন, সেটা হচ্ছে মালভূমি কাকে বলে। অর্থাৎ মালভূমি কাকে বলে আমরা জানলাম, পর্বত, যখন আমরা ভূপ্রকৃতি পড়েছিলাম তখন আমরা দেখেছি 3টা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, 3টা অবস্থান আমাদের ভূপ্রকৃতির। তো তার মধ্যে পর্বত তো সুউচ্চ সুবিস্তৃত খাড়াই ভূমিকে পর্বত বলা হয়। তারপরে আসছে মালভূমি। মালভূমিটা হচ্ছে সুউচ্চ আর সুবিস্তৃত খাড়াই যে ভূমি আছে, ভূমি, তাকে মালভূমি বলে। তো সুউচ্চ আর সুবিস্তৃত অনেকটা টেবিলের মতো, এই আমরা যে টেবিলের টাইপের, অর্থাৎ টেবিলটা একটু উঁচু আবার উপরটা ঢালু, এটা হচ্ছে মালভূমি এলাকা। এরকম এই ধরনের বৈশিষ্ট্যের যে প্রকৃতিটা, সেটা হচ্ছে মালভূমির মতো করে, যে সুউচ্চ আবার একটু সুবিস্তৃত এরকম। অর্থাৎ আমরা টেবিলের সাথে তুলনা করে থাকি, অনেক সময় মালভূমির তুলনা আমরা টেবিলের সাথে করে থাকি। এইটা হচ্ছে মালভূমি, যে সুউচ্চ আর সুবিস্তৃত ভূপ্রকৃতিকে মালভূমি বলা হয়ে থাকে। তারপর আছে ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া। ভঙ্গিল পর্বত মূলত ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়ে থাকে। এটা ভূমিকম্প হতে পারে, বা আগ্নেয়গিরির অগ্নিৎপত্তি হতে পারে, বা প্লেটের পার্শ্বচাপ হতে পারে। যে কোনো কারণে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে থাকে। যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, যাকে আমরা হিমালয় কন্যা বলে ডেকে থাকি, এই হিমালয় কন্যা, যে এই নেপালের যে হিমালয় পর্বত আছে, এটা কিন্তু ভঙ্গিল পর্বত, এবং এটা হচ্ছে দুই পাশের প্লেটের পার্শ্বচাপের ফলে এই হিমালয় পর্বতটা তৈরি হয়েছে। তো একভাবে হতে পারে, ভূ আন্দোলনের বিভিন্ন ধরন আছে। এটা গেল ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের নিশুর বাড়ির নিজ এলাকার ভূপ্রকৃতির বিশ্লেষণ করতে হবে। আর উদ্দীপকে ইঙ্গিতকৃত ভূমিরূপদ্বয়ের বৈসাদৃশ্য, অর্থাৎ নিশুর বাড়ি তার নিজ এলাকার কোথায়
নিশুর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদী অববাহিকায়, অর্থাৎ ও সিরাজগঞ্জ এলাকার যে বৈশিষ্ট্য সেটা প্রথমে ব্যাখ্যা করতে হবে। আর মধুপুর ও ভাওয়ালের গড় এবং সিরাজগঞ্জের যে ভূপ্রকৃতি এই দুই এলাকার সাথে আলাদা করতে হবে, ভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই হচ্ছে পৃথিবীর গঠন চ্যাপ্টারটা পড়ে ফেলো। আল্লাহ হাফেজ।